নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে প্রতিশত এই মুহূর্তে যে খবর নিয়ে প্রস্তুত হয়েছি, গতকালই আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছেন রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, এবং অবশ্যই এই সামগ্রিক যোগাযোগটা যে কোথাও গিয়ে একটা পারস্পরিক উষ্ণতা বৃদ্ধি এবং সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছিল, সেটা তো আপনাদেরকে জানিয়েছিলাম। যদিও অনেকেই সেটাকে নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে একদম তার পরের দিনই দেখা গেল, অর্থাৎ গতকালই দেখা গেল কর্ণাটকে, এবং কর্ণাটকে যাদের মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন তারা দুদিকে কংগ্রেসের দুজন মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের পাশে আপনারা দেখতে পাচ্ছেন তাকে। তিনি ডি.কে. শিবকুমার, বর্তমানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কর্ণাটকে রয়েছেন তিনি বটে, কিন্তু তাকে কংগ্রেসের চাণক্য বলা হয়, এবং সেই চাণক্যই কি এই মুহূর্তে অমিত শাহের অন্যতম একজন শরিক, তাকে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। তেমন একটা প্রেক্ষিত কিন্তু উঠে এসেছে, কারণ অনুষ্ঠান যেটা ছিল কর্ণাটকে সেটা খুব বড় একটা অনুষ্ঠান ছিল না, একটা নদীর বাঁধ এবং সেখানে নতুন একটা গেট বসানো হচ্ছে। তো সেই রকম একটি অনুষ্ঠানে কেন হঠাৎ করে চন্দ্রবাবু নাইডু স্বয়ং গিয়ে উপস্থিত হচ্ছেন, সেই প্রশ্নটা অবশ্যই এই মুহূর্তে রাজনীতিতে কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি, কর্ণাটকে কোপ্পাল বলে একটি জায়গা, এবং সেখানে একটি অনুষ্ঠানে ডি.কে. শিবকুমার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তিনি আশেপাশের যত রাজ্য রয়েছে সব জায়গার মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেখানে যেমন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি উপস্থিত হয়েছিলেন, তিনি উপস্থিত হবেনি, কারণ তিনি কংগ্রেসের একজন মুখ্যমন্ত্রী। তেমন হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এনডিএ শরিক দলের অন্যতম একজন মানুষ, যার কাঁধে ভর দিয়ে দেশের প্রধানমন্ত্রী এতদিন প্রধানমন্ত্রী ছিলেন, সেই চন্দ্রবাবু নাইডু পৌঁছে যান। এবং পৌঁছে যান শুধু তাই নয়, ছবি তোলেন শুধু তাই নয়, তিনি কি বললেন এই ডি.কে. শিবকুমার এবং এই রেমন্ত রেড্ডিকে উদ্দেশ্য করে অবশ্যই আপনাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা বলবো, এবং আপনারা বুঝতে পারবেন যে কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডু ইঙ্গিত দিচ্ছেন যে তিনি দল পরিবর্তন করতে চলেছেন। দল পরিবর্তন বলতে জোট পরিবর্তন করতে চলেছেন, এবং সেটাই তার রাজনৈতিক ভবিষ্যৎ। এটা বুঝতে খুব একটা অসুবিধা কিন্তু গতকালকের পর থেকে আর থাকে না। পুরোটা রাখবো আপনাদের সামনে বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। অত্যন্ত ইন্টারেস্টিং কিছু বক্তব্য চন্দ্রবাবু নাইডু রেখেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরি। আগে চন্দ্রবাবু নাইডু ডি.কে. শিবকুমারকে উদ্দেশ্য করে বলেছেন তিনি অত্যন্ত এফেক্টিভ, ডায়নামিক এবং পজিটিভ একজন মানুষ, এবং অবশ্যই তিনি অ্যাপ্রিসিয়েট করেন ডি.কে. শিবকুমারকে। অর্থাৎ কোথাও গিয়ে ডি.কে. শিবকুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, যিনি বিজেপি সরকারের অন্যতম একজন শরিক দল, 16 জন এমপি সহ। আপনারা শুনুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। is very effective and dynamic, very positive. I appreciate him. আপনারা শুনলেন ডি.কে. শিবকুমারের সম্বন্ধে তার কি বক্তব্য। এবার একই ধরনের বক্তব্য তিনি রেখেছেন রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তার হাতে তৈরি মানুষ বলা যেতে পারে, কারণ রেমন্ত রেড্ডি আগে টিডিপি পার্টির মানুষ ছিলেন। তো সেই রেমন্ত রেড্ডি সম্বন্ধেও তার একদম প্রশংসার যে বাণী সেটা বেরিয়ে এসেছে, এবং অবশ্যই সেই ক্ষেত্রে তিনি আরো গুরুতর কথা বলেছেন। তিনি বলেছেন রেমন্ত রেড্ডি প্রচন্ড ডায়নামিক একজন মানুষ এবং তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। এবং তারপর তিনি যে কথাটা বলেছেন সেখানেই সমস্তটা ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলছেন, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু বিল্ড দিস নেশন, অর্থাৎ আমাদের একসাথে কাজ করা উচিত এই দেশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোথাও গিয়ে খুব বড়সড় ইঙ্গিত দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু। আগে আপনারা শুনুন তার মুখ থেকেই তার বক্তব্য, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে কেন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর অনেকটা মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা অভিমান তৈরি হয়েছে, এবং একটা প্রতিশোধ তৈরি হয়েছে। আগে শুনুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। Revanth Reddy also is very dynamic, but he won't compromise Telangana rights. I am also impressed about it, but we have to protect our interest. Finally, we have to work together
for building this great nation. আপনারা শুনলেন চন্দ্রবাবু নাইডুর বক্তব্য। এবার আপনাদেরকে বলি যে চন্দ্রবাবু নাইডু যে রেবন্ত রেড্ডি, ডি.কে. শিবকুমার তাদের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলছেন, এখানেই শুধু কিন্তু বিষয়টা থেমে থাকছে না। তার ছেলে নারা লোকেশ, যিনি এই মুহূর্তে একদম কন্ট্রোল করছেন, অন্ধ্রপ্রদেশটা কন্ট্রোল করছেন, সেটা সাংগঠনিকভাবে, সেটা একদম রাজনৈতিকভাবে, সরকারিভাবে, সমস্তটাই নারা লোকেশ দেখাশোনা করছেন। এই নারা লোকেশ বর্তমানে বলছেন যে রাহুল গান্ধী, একদম খুলে সবার সামনে বলছেন, রাহুল গান্ধী যেভাবে কাজ করছেন, তার ভারত জোড়ো ন্যায়যাত্রার থেকে আমি যেভাবে ইনফ্লুয়েন্সড হয়েছি, আমি সম্পূর্ণভাবে রাহুল গান্ধীকে ফলো করে চলি। যেখানে নরেন্দ্র মোদীর একদম রীতিমতন এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা অ্যালায়েড পার্টি হয়ে রয়েছেন, তিনি নরেন্দ্র মোদীকে ফলো করেন না, রাহুল গান্ধীকে ফলো করেন, ইনফ্লুয়েন্সড হন। অবশ্যই এই মুহূর্তে ইঙ্গিত তো দিচ্ছে বটেই কিছু না কিছু। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু কিন্তু বুঝতেই পারছেন যে জায়গাটা তার পার্টি ভাঙতে পারে, তার পার্টি ভাঙতে পারে। তার কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ভেঙে গিয়েছে, ইতিমধ্যে শিবসেনা উদ্ধব ঠাকরের পার্টি ভেঙে গিয়েছে, এবং তার সঙ্গে এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের পার্টিও কিন্তু ভাঙতে চলেছে, তেমন খবর উঠে আসছে। সেই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে টিডিপি দল বাঁচাতে গেলে একটা না একটা তাকে পদক্ষেপ গ্রহণ করতেই হতো। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা অমিত শাহ একদম বসে বলে দিয়েছেন যে দক্ষিণ ভারতের আর কোনো পার্টির সঙ্গে আমরা জোটবদ্ধ অবস্থায় ভোটে লড়াই করব না, বিজেপি একা লড়াই করবে দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি তো এই মুহূর্তে টিডিপি পার্টি, যারা সরকারে রয়েছে। সুতরাং চন্দ্রবাবু নাইডু কোথাও গিয়ে বুঝতে পারছিলেন যে তার এই মুহূর্তে শুধুমাত্র যে একদম বিরোধী সেটা জগনমোহন রেড্ডি নয়, তাছাড়াও কিন্তু তার বিরোধী এই মুহূর্তে বিজেপি, এবং বিজেপি বসে আছে তার পার্টিও ভাঙানোর জন্য। এই মুহূর্তে যেভাবে বিজেপি একদম আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে, তাতে অবশ্যই যেভাবে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের 20 জন চলে গিয়েছে এনসিপিআই এর মাধ্যমে এনডিএ কে সমর্থন করতে, একদম শিবসেনার 6 জন চলে গিয়েছে শিন্ডে কুট শিবসেনা, যেটা সেটার মাধ্যমে এনডিএ কে সমর্থন করতে। সেখানে এই মুহূর্তে অবশ্যই কিন্তু আমরা জানি যে এনডিএ কে সমর্থন করছেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু চন্দ্রবাবু নাইডুর পার্টি সেটাও তো নাও থাকতে পারে। অর্থাৎ এই 16 জনের মধ্যে 12 জন সাংসদ তো বেরিয়ে চলে যেতেই পারেন যে কোনো সময়, 10 জন সাংসদ বেরিয়ে চলে যেতেই পারেন যে কোনো সময়। তাই তিনি হয়তো বুঝতে পারছেন যে তাকে রাজনৈতিকভাবে একটু হলেও কিন্তু পরিবর্তন করতে হবে, দিক পরিবর্তন করতে হবে। 2029-এ আবার ভোট রয়েছে, এবং 2029-এ ভোটে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকেই আবারও চন্দ্রবাবু নাইডু ঝুঁকবেন, সেটা কিন্তু এই সামগ্রিক প্রেক্ষাপটটা বলে দিচ্ছে। এবং তিনি যে কথাটা বলছেন, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু বিল্ড দিস নেশন, গুরুত্বপূর্ণ কথা। কেন হঠাৎ করে এনডিএ এর একজন মুখ্যমন্ত্রী দুজন ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ্যমন্ত্রী বা কংগ্রেসের মুখ্যমন্ত্রী, আরো বলা ভালো কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তাদের উদ্দেশ্যে এরকম কথা ছুড়ে দেবেন? আরেকটা প্রেক্ষাপট উঠে আসছে যে চন্দ্রবাবু নাইডুর যে ভোট ব্যাংকটা, তিনি একটা সেকুলার পলিটিক্স সারা জীবন করে এসেছেন, এবং সেই সেকুলার পলিটিক্স এর মধ্যে কোন ধরনের ধর্মীয় ভাবাবেগের ভিত্তিতে কিন্তু তিনি পলিটিক্স করেননি। তো সেই ক্ষেত্রে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রত্যেকটা ধর্মের মানুষ তার ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকটা কিন্তু অবশ্যই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সূত্র ধরে, এসআইআর এর সূত্র ধরে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার হাত থেকে কোথাও গিয়ে আলগা হচ্ছে ভেতরে। তেমন একটা খবর কিন্তু চন্দ্রবাবু নাইডু বুঝতে পারছেন। অর্থাৎ কোথাও গিয়ে একদম হিন্দুত্ববাদী একটা দল, তাদের পলিটিক্স এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন চন্দ্রবাবু নাইডু। এটা কিন্তু জগনমোহন রেড্ডি থেকে শুরু করে প্রত্যেকেই, সেখানকার কংগ্রেসও অবশ্যই প্রচার করছে, এবং মানুষের মধ্যে কিন্তু সেই জিনিসটা ইমপ্ল্যান্টেড হচ্ছে। এবং সেই চন্দ্রবাবু নাইডু এই যে পলিটিক্সটা করছেন 2024 সাল থেকে, সেটা আর কতদিন তিনি করতে পারবেন, সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। এবং কোথাও গিয়ে অমিত শাহকেও একটা চাপ দেওয়ার মতন ইঙ্গিত তৈরি করে রাখলেন, প্রেক্ষিত তৈরি করে রাখলেন। অর্থাৎ যে অমিত শাহ ভুলতে বসেছিলেন চন্দ্রবাবু নাইডুকে, তার আর খুব একটা দরকার ছিল না চন্দ্রবাবু নাইডুকে। তার কারণ এই মুহূর্তে প্রধান শরিক দল হিসাবে এনসিপিআই উঠে আসছে, তারপর চন্দ্রবাবু নাইডু, তার পরবর্তীতেই একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আমরা দেখতে পেয়েছি উদ্ধব ঠাকরে থেকে ভেঙে আসা শিবসেনা, অর্থাৎ একনাথ শিন্ডে, তার সমর্থন দিয়ে তিনি 13 জন সাংসদ দিয়ে সমর্থন করতে পারবেন।
চন্দ্রবাবু নাইডুকে ছাড়াও চলবে সরকার, সেই জায়গাটা চন্দ্রবাবু নাইডু যে অবহেলিত বোধ করছেন সেটা কিন্তু গত কয়েকদিনের স্ট্যাটিস্টিক্স বলছে, এবং সেখান থেকেই তার একটা পাল্টা রিভোল্ট, এবং রিভোল্ট এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে করছেন সেটা আর কিছু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ দুদিকে দুজন কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়ে রেখে চন্দ্রবাবু নাইডু একদম সরাসরি কিন্তু দিল্লিতে গুজরাট লবিকে একটা বড় সড় মেসেজ দিলেন, এবং সেই মেসেজটা কিন্তু 2029কে সামনে রেখেই দিলেন তেমন মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যা রাজনৈতিক হাওয়া ঘুরে বেড়ায়, যখন যেমন খবর উঠে আসে, রেবন্ত রেড্ডি যে ফোন করেছিলেন সেই ফোনের যে এত বড় অভিঘাত হতে পারে আমরা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। তবে রেবন্ত রেড্ডির ফোন যে গেছিল সেটা কিন্তু চোখে একদম হাতে নাতে দেখা যাচ্ছে, অর্থাৎ যে খবর আপনাদের দিয়েছিলাম সেই খবরের পরবর্তী এপিসোড এটাকে আপনারা ধরতে পারেন। সুতরাং এই সামগ্রিক ঘটনাটা কিন্তু আরো একবার কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদী তাদের যে সমীকরণ, রাজনৈতিক সমীকরণ, সেটার একটা বড় সড়ো প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ গ্রহণ করলে আমরা অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।